সংসার ঠিক রাখা, পরিবারের সবাইকে ভালো রাখার দায়িত্বটা যে পালন করে, তারও কিন্তু মাঝে মাঝে মন খারাপ হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 6:15। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে ঘুম থেকে উঠেছি 6টার সময়। উঠে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে আগে ঘরে চলে এসেছি। ঘরে এসে আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। জানলা দরজাও খুলবো না, পর্দাও সরাবো না। এই মুহূর্তে ঘরে আলো জ্বলছে, কারণ খুব বেশি ঠান্ডা পড়ার জন্য মাম্মাম কয়েকদিন ধরে এখানে ঘরে খাটে বসেই পড়াশুনো করছে। আমার ওই পাশে ছোটো ঘরটা যেহেতু সিঁড়ির সাথে লাগোয়া, সেই জন্য সিঁড়ির দরজাটা বারবার খোলা বন্ধ করা হয় বলে নিচ থেকে প্রচণ্ড হাওয়া আসে। আর ও চেয়ার টেবিলে পা ঝুলিয়ে বসে, ওর একটুখানি বেশি ঠান্ডা লাগছে বলে এইখানে ঘরে বসেই বেশ কয়েকদিন ধরে পড়াশুনো করছে। সেই জন্য আগে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। এখন 6:30 মতো বাজে, আর এই সময়টাতে প্রায় 7:30 মতো বাজে। আমি 1 ঘন্টাখানেক ঘরে কার্পেটে বসে ব্যায়াম করেছি। তারপরে এই মুহূর্তে ছাদে বেরিয়েছি। ছাদে বেরিয়ে দেখো, গতকাল জামা কাপড়গুলো কেচেছিলাম, কিছুই শুকায়নি। সব কিছু একটুখানি উল্টে পাল্টে দিলাম, আর ছাদের জানলার পর্দাগুলোকে সমস্ত কিছু আটকে দিলাম। আর এবারে বাসি কাজগুলোকে সব সেরে নেব। ঘর থেকে যখন আমি বেরিয়েছিলাম, ঘরের কার্পেটটাকে গুটিয়ে, মানে ব্যায়াম করেছি কার্পেটে বসে, তারপরে কার্পেটটাকে গুটিয়ে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে তারপরেই বেরিয়েছি। এইবারে বাকি সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে যেটুকুনি মোছামুছি করার কাজ আছে সেইগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। এই যে মেয়ের ঘরে ঢোকার মুখে যে তোরণটা লাগানো রয়েছে, এই তোরণটা দেখতে খুব সুন্দর, খুব কালারফুল, কিন্তু এই যে ছোট ছোট মালা বানিয়ে আটকানো রয়েছে তোরণটার সাথে, এর মধ্যে মধ্যে ভীষণ ঝুল জমে। মাঝে মধ্যে একটুখানি পরিষ্কার না করে নিলে ভীষণ খারাপ দেখতে লাগে। সেই জন্য তোরণটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এখানে যে ফটো ফ্রেমগুলো লাগানো আছে, হাতি ঘোড়ার যেসব চেনগুলো ঝোলানো রয়েছে, সেইগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। সাজাতে গোছাতে খুব ইচ্ছা করে, কিন্তু ছোট জায়গা, সেরকমভাবে জায়গা নেই যে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো। সেই জন্য সিঁড়ির জানলা, সিঁড়ির দেয়ালে, দরজার ওপরে যেখানে যেটুকুনি পারি, যেটুকুনি যা আমার জিনিস আছে সেই দিয়েই সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। ছোট এই বুদ্ধ মূর্তি যে মাটির পাত্রের ওপরে বসানো রয়েছে, এর মধ্যে কোনো এক সময় ফিরনি আনা হয়েছিল। তো তারপরে মাটির পাত্রটা ভালো করে পরিষ্কার করে পুরনো এক্সপায়ার হওয়া নেল পলিশ দিয়ে আমি এর ভিতরে ছোট্ট একটু আলপনা মতো দিয়ে তার মধ্যেই আমি বুদ্ধ মূর্তিটাকে বসিয়ে রেখেছি। এই যে জানলার পরে সাজানো রয়েছে এই যে জোড়া পুতুল দুটো, এই পুতুল দুটোর বয়স আমার ঘরে আমার মেয়ের বয়সেরই মতো। কারণ আমার মেয়ে যখন ছোট ছিল, মানে ওর জন্মের পরপরই আমি এরকম এই দুটো পুতুল কিনে এনেছিলাম। মোটামুটি সংসারের কাজ ধরো এই সকাল 7:30 নাগাদ থেকেই শুরু করলাম, কিন্তু আমি ব্লগটা শুরু করেছি প্রায় সকাল 6টা কি 6:30 থেকে। কারণ ঘুম থেকে উঠে গিয়ে যেটুকুনি টুকটাক কাজ সেরেছি, সেইখান থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার চেষ্টা করেছি। এই মুহূর্তে এখন সকাল 8:15 মতো বাজে। আমি রান্নাঘরে চলে এসেছি। গতকালের ভাতের হাঁড়িটা ছিল, সেটাকে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রত্যেক দিনকার ভাতের হাঁড়িটা প্রত্যেক দিন দুপুরবেলাতেই মেজে রাখি, কিন্তু গতকাল একটুখানি ভাত বেশি ছিল, সেই জন্য সেটাকে আমি রাত্রিবেলায় খেয়েছিলাম বলে ভাতের হাঁড়িটা রাত্রিবেলায় মাজিনি, জল ভরে রেখে দিয়েছিলাম, সকালবেলাতে মেজে নিলাম। আমি শুনেছি রাত্রিবেলায় ভাতের হাঁড়িটা মাজাটা ঠিক নয়। আমি এবার কাউন্টার টপটা ভালো করে, গ্যাসের ওভেন টোভেন সমস্ত কিছু মুছে নিচ্ছি প্রতিদিনকার মতো। আমি তো এত বছর যাবৎ আমার সংসার জীবনে কিচেনের কাউন্টার টপ মোছার জন্য বা হাত মোছা করার জন্য পুরনো বিছানার চাদর যেগুলো থাকতো সেইগুলোই টুকরো টুকরো করে কেটে নিতাম। মানে কটনের চাদর হতে হবে অবশ্যই। সেগুলোকে সমান মাপের করে কেটে নিয়ে কিছুটা অংশ হাত মোছার জন্য আর কিছুটা অংশ কাউন্টার টপ মোছার জন্য ব্যবহার করতাম। তো এখন তো বাজারে অনেক নিত্য নতুন অনেক কিছুই পাওয়া যায়। সত্যি কথা বলতে আমারও একটুখানি মনে মনে শখ জেগেছিল একটা ওরকম স্পঞ্জ ওয়াইপ একটা ইউজ করার জন্য। তো আমি নতুনই ওটা এনেছি। তো বেশ জলটা খুব সুন্দর অ্যাবজর্ব করছে, কাউন্টার টপ, গ্যাসের ওভেন মুছতেও বেশ ভালো লাগছে, আর শুকিয়ে যাচ্ছেও খুব বেশি তাড়াতাড়ি। ভালো জিনিসের তো কোনো অন্ত নেই, আর আমাদের চাহিদারও কোনো শেষ নেই। আমরা যতই পাই না কেন, তবুও আমাদের যেন মনের আশটা মেটে না। যতই পাই ততই আমরা চাই, তাই না বলো?
গতকাল তো মকর সংক্রান্তি গেছে, আমি মকর সংক্রান্তিতে যেহেতু কোনো রকম কোনো ব্লগ পাবলিশ করিনি, সেই জন্য আজকে হচ্ছে পয়লা মাঘ। আজকে এই ব্লগের মাধ্যম দিয়ে আমি তোমাদের সকলকে মকর সংক্রান্তির অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানালাম। তো দেখো, আজকেও তো পিঠেপুলি বানাতে লাগে। গতকালকে ভাজা পিঠে বানিয়েছিলাম, সেই জন্য নারকেলের ছেইটা বানানোই রয়েছে। তো আজকেও পিঠেপুলি বানাতে হবে, তাই ভাবলাম কি যে সকালের ব্রেকফাস্টটাও বানানো হয়ে যাবে আর পিঠে বানানোর কাজটাও সারা হয়ে যাবে। তাই আজকে জলখাবার একটু পাটিসাপটা বানাই। আর এখানে দেখো, পাটিসাপটা বানাবার জন্য যে ব্যাটারটা তৈরি করতে লাগবে, তো আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ মতো সুজি আর 1 কাপ ময়দা আর 1/4 কাপ চালের গুঁড়ো নিয়ে 1 কাপ মতো দুধ দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। যতটা পরিমাণে জল লাগবে একটা স্মুথ ব্যাটার তৈরি করার জন্য আন্দাজ মতো সেরকমই জল দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণে নুন দিয়ে এবার ভালো করে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ সুজিটা একটু ফুলতে সময় লাগবে। আর যদি সুজিটাকে আমি মিক্সির জারে ভালো করে নিয়ে গুঁড়ো করে নিতাম তাহলে আর ওরকম ঢাকাটা না দিলেও চলতো। আর এখানে দেখো, সামান্য পরিমাণে আমি একটুখানি নলেন গুড় মিশিয়ে নিলাম, দিয়ে আবারও একটুখানি জল দিয়ে একটু ব্যাটারটা পাতলা করে নিলাম। আমি পাটিসাপটা যখনই বানাই তখন নারকেলের ছেইটার সাথে কালাকাঁদ ভেঙে মিশিয়ে নিই। এখন নতুন গুড়ের কালাকাঁদ নিয়ে আমি নারকেলের ছেইয়ের সাথে ভালো করে ভেঙে মিশিয়ে নিলাম। আর এখানে ফ্রাইং প্যানের মধ্যে বেগুনের বোঁটা দিয়ে ভালো করে তেল মাখিয়ে নিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আর ব্যাটারটা দিয়ে কিছুক্ষণ একটুখানি ওয়েট করতে লাগবে। আর এই যে দেখো, ফ্রাইং প্যানটা ছেড়ে দিচ্ছে, আমি সেটাই চেক করে নিচ্ছিলাম এই মুহূর্তে। এবারে আমি যে ছেইটা বানানো আছে আর সন্দেশ মাখানো যে ছেইটা রয়েছে সেইটাকে দিয়ে আস্তে আস্তে রোল করে নেব। 1 কাপ ময়দা আর 1 কাপ সুজি দিয়ে 9টা মতো পাটিসাপটা হয়েছিল। প্রত্যেক বছর শীতেতেই আমি এরকম পাটিসাপটা বানাই, তবুও বলবো না যে আমি ভালো পাটিসাপটা বানাতে পারি, কারণ ফ্রাইং প্যান থেকে তোলার সময়তেই আমার খুব সমস্যা হয়। এবছরেও তার অন্যথা হয়নি, কয়েকটা ভেঙে চুরে অবশ্যই গিয়েছিল। তো গোটা যে কটা ছিল তার মধ্যে থেকে 2টো মামামের জলখাবারের জন্য দিয়েছিলাম, আর গোটা 3 বাবুর জন্য রেখে দিয়েছিলাম, আর 2-1টা রেখে দিয়েছিলাম সন্ধেবেলাতে মামাম যদি একটুখানি কিছু খায় সেই জন্য। আর ভেঙে চুরে যাওয়া অংশগুলো জলখাবারে আমি খেয়ে নিয়েছিলাম। সংসারটা ঠিক রাখা, পরিবারের সবাইকে ভালো রাখার দায়িত্বটা যে পালন করে, তারও কিন্তু মাঝে মাঝে মন খারাপ হয়। কে বলো তো সে? আমরা গৃহিণীরা। মাঝে মধ্যে আমাদেরও তো মন খারাপ হয় নাকি? কাজে অনীহা আসে, কিচ্ছু ভালো লাগে না করতে, অবসর পেতে মনটা চায়, মনে হয় যেন সব কাজ থেকে ছুটি নিয়ে নিই। কিন্তু এই শত মন খারাপের মধ্যে দায়িত্বগুলো কি কাঁধ থেকে নামিয়ে ফেলতে পারি? ছুটে চলে যেতে পারি এই সংসার ছেড়ে? যতই মনটা খারাপ লাগুক, যতই কষ্ট হোক, যতই কাজে অনীহা আসুক না কেন, মনটা কিন্তু এই সংসারের মধ্যেই আটকে থাকে। সেই জন্য সবার আগে নিজেকে ভালো রাখতে লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করা, একটু সঠিক সময়ে ভোরবেলায় ঘুম থেকে উঠে নিজের সাথে নিজের সময় কাটানো, কৌশলী হয়ে কাজকর্ম করা, নিজেকে সময় দেওয়া, নিজের ভালো লাগার গুরুত্ব বোঝা, ব্যাস এই সব ছোট ছোট কাজের মধ্যে দিয়েই নিজের মন মানসিকতা যখন চাঙ্গা হয়ে উঠবে, তখন সংসারও সামলানো যাবে, সকলকে ভালো রাখাও যাবে, আর নিজে তো ভালো থাকবই। এখন বেলা 11:15 মতো বাজে। বাইরে এতটা প্রচণ্ড ঠান্ডা রয়েছে, গায়ের থেকে সোয়েটার বা জ্যাকেট কিছুই খোলা যাচ্ছে না। আজকে পয়লা মাঘ, কথাতেই আছে না, মাঘের শীত বাঘের গায়ে, ঠিক তেমনি মারাত্মক ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে। আর ট্যাঙ্কির জলের কথা তো আর কি বলবো, ট্যাঙ্কির জল এত ঠান্ডা হয়ে থাকছে, জলে হাত দিলে হাত টাতগুলো যেন কনকন করে যন্ত্রণা করছে। সেই জন্য আজকে খুব মনে হচ্ছিল যে রান্না বান্না ছেড়ে ঘরে কম্বলের তলায় বসেই সময়টা কাটাই, কিন্তু সেটার তো আর উপায় নেই। আমি যদি কম্বলের তলায় বসে সময় কাটাই তাহলে বাকি সবাই অভুক্ত থেকে যাবে ঘরে। তো আজকে তাই ভাবলাম কি একটু শর্টকাটে রান্না বান্না করি আর একটুখানি অন্য রকমের কিছু খাবার খাই। তাই বাবুকে আজকে বললাম যদি দুপুরবেলাতে একটুখানি ফেনা ভাত খেলে হয় কি, তা দেখলাম ওর কোনো আপত্তি নেই, সেই জন্য ও বললো হ্যাঁ ঠিক আছে বানাও। তাই গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাত বসিয়ে দিলাম, আর একদিকে প্রেসার কুকারে আলু সিদ্ধটা বসিয়ে নিলাম। কখনো কখনো আমার মনে হয় আজকালকার এই মাছ মাংসের যুগে গোবিন্দভোগ চালের গরম গরম ফেনা ভাতের প্রতি বাঙালিদের প্রেম অটুট।
আর এখানে জলখাবার খাওয়ার পরে যেটুকুনি বাসন রেখেছিলাম সেই সমস্ত বাসনগুলো ভালো করে জল ঝরে গেছে, সেগুলোকে একটুখানি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে জায়গায় তুলে নিচ্ছি। শুধু কি রান্নাবান্না ছাড়া আরও টুকটাক কাজ থেকেই যায়, সেগুলো যদিও বা হিসাব বহির্ভূত। একদিকে ফেনা ভাত হচ্ছে আর একদিকে আলু সিদ্ধ বসানো রয়েছে। তো আজকে তো সর্ষের তেল লাগবেই। সর্ষের তেলের কন্টেনারটা মাজা হয়ে গিয়েছিল কিন্তু তেলটা ঢালা হয়ে ওঠেনি, সেই জন্য প্যাকেট কেটে কন্টেনারটাতে তেল ভরে নিলাম। রান্নাবান্না বসিয়ে দিয়ে আবার ছাদে চলে এসেছি। জামা কাপড়গুলো সেই কালকে থেকে মেলা রয়েছে, শুকিয়েছে কিনা বারবারই দেখছি। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, যেহেতু ছোট জায়গা, ছাদের মধ্যে যদি এরকম করে জামা কাপড় ঝোলে তাহলে হাঁটতে চলতে খুব বেশি মাথায় লাগে, একটু অসুবিধা হয়। সেই জন্য যত তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যায় ভাঁজ করে নিয়ে জায়গায় তুলে দিলে ছাদটা একটুখানি খালি হয়ে যায়। তো সেই চেষ্টাতেই আমি রয়েছি একেবারে। তো যেটুকুনি করে শুকাচ্ছে সেইটুকুনি নিয়ে আমি মাঝে মধ্যেই ভাঁজ টাজ করে রাখছি। তো দেখো এখানে যে কয়েকটা জামা কাপড় শুকিয়েছে সেইটা তুলে ছাদের খাটে রাখলাম। আর এই মুহূর্তে আমার ভাতও হয়ে গেছে আর ওদিকে আলু সিদ্ধ করেছি, কুকারে সিটিও মেরে দিয়েছে। তো রান্নাঘরে গিয়ে সেইটাই বন্ধ করে এসে আবার বাকি যে কটা জামা কাপড় শুকিয়েছে সেই কটা ভাঁজ করে তুলে নিচ্ছি। প্রতিদিনকার মতো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে যেটা আলনায় রাখার রেখে দিলাম আর যেটা আলমারিতে ঢুকিয়ে দিলাম। একসাথে যদি সমস্ত জামা কাপড় শুকোবে তারপরে ভাঁজ করে তুলবো, সেইটার জন্য যদি অপেক্ষা করি তাহলে তো আমার মনে হচ্ছিল হয়তো বা সন্ধে লেগে যাবে। সেই জন্য ভাগে ভাগে যখনই যেরকম শুকাচ্ছে তখনই সেই রকমটা তুলে নিয়ে আমি গুছিয়ে রাখছিলাম। তোমরা যারা আমার নতুন বন্ধু আছো আর ভিডিওটা এই মুহূর্তে দেখছো, যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফেনা ভাত তো আমার বানানো হয়ে গেছে। গোবিন্দভোগ চালের এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা তোমরাও জানো যখন তোমরা নিজেরা বানাও। তাই ফেনা ভাতের সাথে আলু সিদ্ধটা আমি একটু আলুর চোখা বানিয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে, তার মধ্যে গোটা 2 শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে তুলে নিলাম আর আলুটা ভালো করে মেখে নিচ্ছি। ওইদিকে ডিম সিদ্ধ বসিয়েছি। তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এবার ঘর বারান্দা সব কিছু মুছে পরিষ্কার করে নিয়ে আমি স্নান করতে চলে যাব। স্নান সেরে পুজো সেরে তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে। স্নান পুজো সেরে চলে এসেছি। এসে দেখছি ঘর বারান্দা এখনও যেন জলটা স্যাঁতস্যাঁত করছে। তো শীতের দিনে মেঘলা আকাশ থাকলে পরে ঘরবাড়ির অবস্থা মোছামুছির পরে এরকমটাই হয়ে থাকে। আমারও সেটাই হয়েছে। বাইরের যদি রোদটা কড়া হয়ে উঠতো তাহলে হয়তো অনেকটা আগে থেকেই শুকিয়ে যেত। তো যাই হোক, এখন দুপুরবেলার খাবারের সময় হয়ে গেছে। আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি। ফেনা ভাতের ওপরে আমি ঘি দিলাম, 2 কাঁচা লঙ্কা, আলুর চোখা আর ডিম সিদ্ধ। এই কনকনে শীতের ঠান্ডাতে গরম গরম গোবিন্দভোগ চালের ফেনা ভাত তোমরা কে কে খেতে ভালোবাসো আমি জানি না, তবে আজকের দুপুরের খাবারটা কিন্তু আমরা 3 জনে বেশ উপভোগ করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন বেলা প্রায় 2:30 পৌনে 3টে মতো বাজে, বাইরে হালকা হালকা রোদ। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।